আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে বাংলাদেশের রিজার্ভ 13 বিলিয়ন ডলার বা তার নিম্নে আছে এবং প্রকৃত যে লেনদেনের ব্যাপারে যে পরিমাণ ডলার থাকবে প্রায় 6,000 বিলিয়নের মতো আছে, যেটাকে আপনি স্থিরভাবে রাখতে হবে একটা দেশের জন্য। তার মানে 7 বিলিয়ন আপনি সর্বোচ্চ 2 মাস চলার মতো অবস্থা আছে বাংলাদেশের। এটা একদিনে হয় নাই, ধীরে ধীরে হয়েছে। ইতিপূর্বে করোনাকালীন সময় দেখা গেছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকখানি ভালো ছিল। আমি এর আগেও বলেছি যে 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 ছিদ্রগুলো আছে যার মাধ্যমে অর্থনীতি দিনকে দিন রুগ্ন হয়ে যাচ্ছে, সেটি সংশোধনের কোনো প্রকার কাজ করা হয় নাই। কিছু বেসরকারি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের এলসি বিভাগ মিলে সারা বাংলাদেশকে একটি ফোকলা দেশে পরিণত করা হয়েছে। এর মধ্যে যারা ছিলেন তারা সবাই সরকারি অনুসারী কর্মচারী কর্মকর্তা, তারাই এই কাজগুলো করেছে। বিএনপি তো আজকে 15 বছর যাবৎ নাই। এখানে একই সঙ্গে বলতে হয় যে সাইফুর রহমান সাহেব শেষ যে 5 বছর উনি তার দলের রাজনৈতিক যে কারণ, সে কারণে তিনি শৃঙ্খলা রাখতে পারেন নাই এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এখন আবার 5 বছর শুরু হয়েছে এবং যেহেতু এই 5 বছরও তার কোনো ব্যতিক্রম ঘটবে না এবং মানুষ কিন্তু যারা এই দলটি অনুসরণ করেন এবং যারা এই 15 বছরে অনেক অর্থকরীর পয়সার মালিক হয়েছেন, তারা চেষ্টা করবেন শেষ চেষ্টা, আগে যা করছেন এবার তার বেশি করতে হবে। এখন দলীয় প্রধান যাই মনে করুন না কেন, যত বিশ্বস্ততার করুন না কেন, কিন্তু তার অনুচররা ভান করবে যে দেখেন সব কিছু ঠিক করে দিতে। এই করতে করতে কিন্তু আজকে 16-17 বছর চলছে। কতিপয় কাজ হয়েছে যেগুলো বর্তমান গভর্নমেন্ট ছাড়া করা সম্ভব ছিল না। একটি হলো পদ্মা সেতু, দ্বিতীয়টি হলো যে এই সরকারের সাথে যতটা ঘনিষ্ঠতা রয়েছে ভারতীয় সরকারের, হয়তো সেই সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া কখনোই যে পরমাণু বিদ্যুৎ যে হতে যাচ্ছে সেটি কখনো সমাপ্ত করা সম্ভব হতো না যদি তারা বাধা সৃষ্টি করত। কিন্তু তার ব্যয় নিয়ে অনেক কথা আছে। এর আগেও বলা হয়েছে যে বিভিন্ন ভুয়া ঋণপত্রের মাধ্যমে দেশের টাকা পাচার হচ্ছে। এটি বাংলাদেশ ব্যাংক অথবা তফসিলিভুক্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এরা কেউই ধরতে পারে নাই এবং ধরছে না। মুদ্রা কথা হলো এই, এখনো সময় আছে। এখনো এক্সট্রিম পর্যায়ে যদি না যায় তবে দেশের যে অর্থনৈতিক বাঁক অধোগতিশীল, এটিকে কোনো ক্রমেই রক্ষা করা যাবে না। তবে বঙ্গবন্ধু অতি বীতশ্রদ্ধ হয়ে এই আওয়ামী লীগকে তালাক দিয়ে বাকশাল করেছিলেন জনগণের জন্য। মানুষ এখনো সেটাকে ভুল বুঝে এবং সেই যে আওয়ামী লীগ দিয়ে যে দেশের উন্নয়ন সম্ভব না সেটা চিন্তা করেই তিনি বাংলাদেশ পিতা শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন। কিন্তু দেখা যায় যে এই ব্যাপারটিকে বিভিন্ন লেখা গবেষণায় কেউ কখনো তুলে ধরার চেষ্টা করেনি, না শিক্ষক সমাজ
না প্রগতিশীল সমাজ, না বুদ্ধিজীবী সমাজ। তারা তল্পি বাহক। এই বুদ্ধিবৃত্তিক যে শ্রেণীটি আছে, তারা ওই যে সরকারই যখন ক্ষমতা থাকে তাদের তল্পি বাহক হিসেবেই চলে। যার জন্য আমরা সবসময় দেখেছি যে জাতির দুর্যোগময় মুহূর্তে এই তল্পি বাহকেরা কোনো পক্ষ নেন না। আজকে অর্থনৈতিক যে দুরবস্থা, এর থেকে পরিত্রাণের উপায় হিসাবে দেশকে বিভিন্ন অঞ্চলগতভাবে ভাগ করে কর কাঠামো এবং শুল্ক বিভাগকে অত্যন্ত শক্তিশালী করা দরকার। প্রয়োজনে সশস্ত্র বাহিনীর মেজর বা সমমর্যাদার এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বিভিন্ন বন্দর, বিশেষত এয়ারপোর্টগুলোতে এদেরকে রাখা উচিত। একেবারেই যারা মন্ত্রী, এদেরকে বাদ দিয়ে অন্য যে কর্মকর্তাই হোক বা বড় ধরনের চামচাই হোক, এদের লাগেজগুলোকে চেক করা হোক এবং 10% যেই সমস্ত এই সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট থাকবেন তাদের আয় হিসেবে দেখাতে হবে। একটা পর্যায়ে নিয়ে যেতে হবে এই কারণে যে ওই যে টিকিটটা দিবে বা যেই পরিমাণ টাকা পাওয়া যাবে তার 10%, অথবা দেখা গেল যে $1,00,000 পাওয়া গেছে, তাকে $2,00,000 বা $3,00,000 জরিমানা করা হবে। ওই জরিমানার একটা অংশ এই সমস্ত এই ম্যাজিস্ট্রেসি পাওয়া লোকদেরকে তাদের আয় হিসেবে দেখাতে হবে। অনেকবার বলেছি অনেক কথা, কিন্তু কোনো কথার দিকেই দৃঢ়পাত করা হয় নাই। একই সাথে আসে বেসরকারি ব্যাংক যেগুলো লুজিংয়ে আছে, অথবা দেখা যায় যে অর্থকরী অনিয়মের মাধ্যমে প্রদান করা হয়েছে। এইগুলো এই দুদক দিয়ে কাজ হবে না। এই 300 350 সবই আওয়ামী লীগের সদস্য। যত টাকা এই ব্যাংকগুলো মেরে খেয়েছে বা মেরে খাবে এই সংসদ সদস্যদের কাছ থেকে, এই 15 বছরে যারা ক্ষমতায় ছিলেন বা এমপি হয়েছেন, তারা যেহেতু তাদেরকে ধরতে পারেন নাই, তাদের কাছ থেকে আদায় করা হবে। অন্তত আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বলছি, এই টাকা এই সংসদ সদস্যদের বাড়িঘর বিক্রি করে আদায় করা হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। জনগণ, আপনারা সাবধান হন যে এই যারা টাকা পয়সা 1975 বা 76 সাল থেকে যারা সরকারের টাকা মেরে দিয়েছে, ঋণ খেলাপি হয়েছে, তাদের সমস্ত টাকা কোর্টে যাই রায় দেয় না দেখ না কেন যে ঋণ খেলাপি তাকে মাফ করে দেওয়া হোক, এই টাকা যদি তাদের সম্পত্তি থাকে তাদের কাছ থেকে আদায় করা হবে। এবং এখনও সময় আছে। এদের যত বাড়ি ঘর পৈতৃক সম্পত্তি যেখানে যা আছে এবং নিকটতম যে আত্মীয় স্বজন আছে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হোক। দুদকের দরকার নাই। দেখতে হবে কি যে 1975 বা 76 সাল থেকে যাদের সম্পত্তি এমনভাবে বৃদ্ধি পেয়েছে, আমি আয় করেছি, অমুক করেছি, তমুক করেছি, এত কিছু শোনার সময় নাই। তোমার কত টাকা হইতে পারে, কত টাকা হয়েছে, কত টাকা অর্থ তোমার হয়েছে, তোমাকে এইটা ট্যাক্স বাবদ দিয়ে দিতে হবে। আমেরিকাতে 40% ট্যাক্স বা 37% ট্যাক্স। এবং সেটা যদি মার্কেট হয়, শেয়ার মার্কেটের উদ্বায়ু যেগুলো আছে, যেমন ডস কয়েন বা এই ধরনের যেগুলো আছে, সেগুলোতে 50% ট্যাক্স হয়। কাজে যেই সমস্ত শেয়ার মার্কেট থেকে ইনকাম যেগুলো দেখা গেলো যে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে মুনাফা করেছে, সেগুলো, এবং যেই সকল লোক হিসাব দিতে পারবেন না যে আমার এই টাকাটা এইভাবে হয়েছে, সে টাকার উপরে যদি স্বীকার যায় তাহলে 50% ট্যাক্স ধার্য করা হবে, আর যদি স্বীকার না পায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এখনও সময় আছে। আয়কর বিভাগ, পুলিশ বিভাগ, কাস্টমস বিভাগ এবং অডিট বিভাগকে
ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার তাই করা উচিত। এই যে উপর থেকে ফোন দেওয়া বা সন্ত্রাসী পাঠিয়ে অফিসারদেরকে দমন করা, এগুলা জিরোতে নিয়ে আসা দরকার। এবং এর জন্য সশস্ত্র বাহিনী যেখানে যাকে খাটানো দরকার সেখানে খাটানো দরকার। দেশটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে, সিটিগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে এই দুর্নীতিমুক্ত কার্যক্রম পরিচালনা করা দরকার। এবং প্রত্যেকটা দুর্নীতির মামলা সর্বোচ্চ 3 মাসের মধ্যে মীমাংসা করতে হবে। যে আয় করেছে তাকেই প্রুফ করতে হবে। এই তারিখ নেওয়া, অমুক নেওয়া, তমক নেওয়া, এই যে একটা রেওয়াজ চলে আসছে, এগুলো বন্ধ করতে হবে। দুদুক ঠুদুক দিয়ে কিছুই হবে না। আমি পয়সা বানাই নিব, তারপরে আপনি দেখবেন আপনার আয়কর বিভাগ কী করে, আপনার অর্থনীতি বিভাগ কী করে, আপনার পুলিশ বিভাগ কী করে, প্রশাসন কেউ কিছু করতে পারে না, কেউ কিছু জানতে পারে না। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। এটা চলতে দেওয়া যায় না। এই জন্য অনতিবিলম্বে র্যাব দিয়েও তো কাজ হচ্ছে না, কাজী সশস্ত্র বাহিনী থেকে পার্ট বাই পার্ট এই দেশটাকে অন্তত 20 ভাগ 25 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে কার কার টাকা হয়েছে, পয়সা হয়েছে, এগুলো অডিট করা হোক। প্রথমে অডিট না, দেখতে হবে যা যা সম্পত্তি হিসাব দিয়ে, যদি শতপ্রণোদি হতে দেয় তবে সে তার যে অর্থ কিভাবে আয় করছে এটা যদি সে সঠিকভাবে বলতে না পারে এবং স্বীকার যায়, তাহলে 50 ভাগ এটার উপরে ট্যাক্স ধার্য করতে হবে। এবং যদি স্বীকার না যায়, সাথে সাথে সেটা বাজেয়াপ্ত করতে হবে। ঝুলায় রাখার কোনো সুযোগ নাই। দুদকের ওইখানে ফাইল করে কেস ঝুলাই দেওয়া, এটি আরেকটি অপরাধ। এই বঙ্গবন্ধুকে বাঁচাতে পারবেন না, কারণ বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হয়ে বাংলাদেশে কেউ কিছু করে বাংলাদেশের কল্যাণ করবে, এটি সম্ভব নয়। যদি বাংলাদেশের কল্যাণ করতে হয়, সে আমার বঙ্গবন্ধুর বাকশালের যে কার্যক্রম আছে সেই বাকশালের কার্যক্রমগুলোকেই মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব, এর বাইরে সম্ভব না। আর হলো লুটে পাটের কারখানা। আর একটা হলো এখানে ট্রেডিশনালি দেখা গেছে আমরা শেখ রেহানাকে পাইলাম না, সোহেল তাজকে পাইলাম না, বা ওই খায়রুজ্জামান লিটন বা আরও নেতাদেরকে আমরা নেতৃত্ব পাইলাম না। কারণ যেখানে পার্টি গণতন্ত্র চলে, যেখানে সেই ক্ষেত্রে যে পার্টির যে চেয়ারম্যান সে বাইরে থাকার পরেও বিশাল শক্তিশালী, তারপরেও নতুন নতুন লোক দিয়ে আমরা প্রাইম মিনিস্টার নিয়ে বা অন্য অন্য জায়গায় ক্ষমতার রদবদল করে আমরা দেখতে পারতাম। কিন্তু সেটি দেখা সম্ভব হয় নাই, কারণ আমরা বংশ পরম্পরার যে রাজনীতি, যেমন আজকে বিএনপির ক্ষেত্রে দেখা গেছে যে তারেক জিয়া দেশে নাই, তারপরেও তারা সেই তারেক জিয়ার অনুসৃত পথেই তারা রাজনীতি করে যাচ্ছেন। অর্থাৎ সেই বংশগতি, বিএনপিতেও বংশগতি, আওয়ামী লীগেও বংশগতি, এর থেকে বের হওয়ার জন্য অবশ্যই একটি তৃতীয় পক্ষকে, সাধারণ জনগণকে, যারা চাকরিজীবী আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষাবিদ আছেন, যারা প্রকৌশলী আছেন, যারা ডাক্তার আছেন, সমগ্র পেশাজীবী, শ্রমিক, তারপরে কৃষক, সবাইকে একমত হতে হবে যে এই যে ধারাবাহিক যে রাজনীতিটা চলে আসছে বংশ পরম্পরায়, এটা আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সাহায্য করেনি। কাজে এর থেকে বের হয়ে আসতে হবে। সবাই এই বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন। যারা যারা অনেকগুলো দলই আছে, তাদের মধ্যে এমন একটি প্ল্যাটফর্মকে আপনারা সমর্থন করেন, এই দুই দল থেকে বের হয়ে এসে যে দল অবশ্যই দুর্নীতিগ্রস্ত একটি বাংলাদেশ গড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।